কিরে কেমন লাগছে? নিশান রাগে ফুঁসে উঠে বলল, এই সব তোর কৃতি, তাই না? তুই আমাকে ধরিয়ে দিয়েছিস, তবে কাজটা তুই মোটেও ভালো করিসনি অর্ণব। অর্ণব ঠোঁটের কোণে হাসিটা বজায় রেখে বলল, বুদ্ধিমান ছেলে, কত সহজেই বুঝে গেলি। অর্ণব শিকদারের সাথে লাগতে আসলে এমনই হয়। তোর খুব শখ ছিল না আমাকে ধ্বংস করার। এখন জেলে বসে তুই তোর নিজের ধ্বংসের প্রহর গুনতে থাক। নিশান রাগে ফেটে পড়ছে, কিন্তু হাতে হ্যান্ডকাফ পরানো থাকায় কিছুই করতে পারছে না। না হলে এতক্ষণে দুজনের মাঝে বড়সড় একটা মারামারি বেঁধে যেত। এই নিশান আহমেদকে জেলখানায় আটকে রাখা এত সহজ না। খুব শীঘ্রই আমি ফিরবো তোকে ধ্বংস করে, তোর ভালোবাসার প্রেয়সীকে নিজের করে নিতে। তুই বসে বসে দেখবি, কিন্তু কিছুই করার থাকবে না তোর। সেই ঘুরে বালি। তুই জেলখানায় বসে বসে স্বপ্ন দেখতে থাক, আমি আসছি। অর্ণব নিশানের দিকে তাকিয়ে গা জ্বালা দেওয়া একটা হাসি দিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। আনায়া নিজের ঘরে বসে আছে। হঠাৎ ওর ফোনে মেসেজ টোন বেজে উঠল। আনায়া চেক করে দেখলো অর্ণবের নাম্বার থেকে মেসেজ এসেছে। শুভ সকাল বউ। মেসেজটা পড়ে আনায়ার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এতক্ষণের মন খারাপ মুহূর্তের মাঝেই ভালো হয়ে গেল। আনায়া মেসেজের রিপ্লাই করল। শুভ সকাল অশুভ এমপি সাহেব। অসভ্য শব্দটা পড়ে অর্ণব শব্দ করে হেসে দিল। ওর মনের মাঝে খুশিরা ঢেউ খেলছে। সব কিছুর শেষে ও নিজের প্রেয়সীকে নিজের করে পেয়েছেন, এটাই অনেক। আনায়া আর অর্ণবের মাঝে কিছুক্ষণ বার্তা আদান প্রদান হলো। সারাদিন আনায়া খুব সুন্দর করে উপভোগ করল। বিয়ের জন্য ওর বাবা ভাইয়েরা ওকে অফিসে যেতে দেয়নি। আনায়া সারাদিন মিহি নীলিমার সাথে খুনসুটি করে কাটিয়ে দিল। রাতের বেলা আনায়া নিচের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ওর খুবই ভালো লাগে ব্যালকনিতে বসে ফুরফুরে বাতাসে সময় কাটাতে। তাই ও যখনই সময় পায় ব্যালকনিতে চলে আসে। ওর ব্যালকনিতে একপাশে বেলি ফুল গাছ রয়েছে। বেলি ফুলের গ্রানের মাতোয়ারা পুরো ব্যালকনি জুড়ে। আনায়া বুক ভরে শ্বাস নিল। বেলি ফুল ওর খুব পছন্দের একটা ফুল। আনায়া সুন্দর মুহূর্ত উপভোগ করছে, কিন্তু ওর মস্তিষ্কের যেন সেটা পছন্দ হলো না। হঠাৎ করে মস্তিষ্কে সকালের ঘটনা মনে পড়ে গেল। সত্যি কি নিশান এসবের পেছনে আছে, নাকি ওকে ফাঁসানো হচ্ছে? আনায়া কিছুই বুঝতে পারছে না। আনায়া স্মৃতিচারণে মগ্ন হলো। অতীত। আনায়া আর তার চিঠি প্রেমিকের দিনগুলো ভালোই কাটছিল। এভাবে চিঠি প্রেমিকের চিঠি পড়তে পড়তে একসময় আনায়া মনে তীব্র আশা জাগলো চিঠির মানুষটার সাথে কথা বলার, ওর অনুভূতি সম্পর্কে তাকে জানানোর। যেই ভাবা সেই কাজ। কিন্তু আনায়া বুঝতে পারল না তাকে কিভাবে জানাবে। চিঠি তো সে তার বইয়ের ভাঁজে পেত, কিন্তু চিঠির মানুষটাকে কিভাবে চিঠি দেবে? ওর মনের ভাব কিভাবে যেন চিঠির মানুষটা বুঝে ফেলল। একটা চিঠির শেষে সে লিখল, এবার সময় হয়েছে তোমার অনুভূতি জানার মায়াবতী। আমি চাই তুমিও তোমার অনুভূতি সম্পর্কে আমাকে জানাও। এভাবে একা একা চিঠি লিখে আর ভালো লাগছে না। আমি অধীর আগ্রহে বসে আছি তোমার অনুভূতি জানার। আমি তোমাকে যেই বইয়ের ভাঁজে চিঠি দিব, তুমিও তোমার সেই বইয়ের ভাঁজে চিঠি লিখে দেবে। দেখবে চিঠি আমার কাছে চলে আসবে। আনায়া সেদিন খুব খুশি হয়েছিল। ফাইনালি সে নিজেও তার অনুভূতি তার চিঠির মানুষটাকে জানাতে পারবে। এরপর থেকে শুরু হলো তাদের মাঝে চিঠির আদান প্রদান। আনায়া অধীর আগ্রহে অপেক্ষা করত চিঠি আসার, আর চিঠি এলে তার খুশির সীমা থাকতো না। আনায়া ধীরে ধীরে তীব্রভাবে মানুষটার প্রেমে পড়ে গেছে। এই যে মানুষটার চিঠি পড়লে ওই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। আনায়া মাঠের এক কোণে বসে চিঠি পড়ছিল আর মুচকি মুচকি হাসছিল। অর্ষা এসে ওর পাশে বসে ওকে ধাক্কা দিয়ে বলল, প্রেমে পড়ে গেলি নাকি? এইভাবে পাগলের মতো একা একা হাসছিস যে? আনায়া ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, প্রেমে তো আমি পড়েছি, চিঠির প্রেমে পড়েছি, চিঠির মানুষটার প্রেমে গভীরভাবে পড়েছি। তুই কি চিঠির মানুষকে দেখেছিস? আনায়া দুপাশে মাথা নাড়ালো, যার মানে সে দেখেনি মানুষটাকে। তাহলে তার প্রেমে পড়লি কিভাবে? আমি মানুষটাকে অনুভব করে তার লেখাকে ভালোবেসে তার প্রেমে পড়েছি। অর্ষা কিছুক্ষণ এক মনে কিছু একটা ভাবল, অতপর আনায়াকে বলল, দোস্ত, তোর ইচ্ছে করে না চিঠি মানুষটাকে সামনে থেকে দেখতে, তার মিষ্টি কণ্ঠ শুনতে, তার কণ্ঠে ভালোবাসার মধুর কথা শুনতে।
আনায়া মুখটা ফ্যাকাশে করে বলল, ইচ্ছে তো করে, খুব ইচ্ছে করে মানুষটাকে সামনে থেকে দেখতে, তার মুখে মধুর কথা শুনতে, কিন্তু সেটা কি করে সম্ভব? শোন, আমি তোকে একটা বুদ্ধি দিই। তুই এখনই চিঠি লে। তুই তাকে সামনাসামনি দেখতে চাস, তার সাথে কথা বলতে চাস, দেখ সে কি বলে। আনেয়া অর্ষার কথা মতো সাথে সাথেই চিঠি লিখতে বসে গেল। চিঠি লেখা শেষে বইয়ের ভাঁজে রেখে দিল। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেল। বাসায় এসে আনেয়া সেই বই চেক করলো, কিন্তু চিঠিটা আর পেল না। তার মানে চিঠি তার কাছে পৌঁছে গেছে। আনেয়া অপেক্ষা করছে চিঠির। দুদিন পর চিঠি এলো। চিঠির মানুষটাও আনায়ার সামনে আসতে চায়। আগামী শুক্রবার বিকেলে একটা জায়গার নাম বলে দিয়েছে। সেখানে গেলেই আনেয়া তার চিঠির প্রেমিককে দেখতে পাবে। আনের খুশির শেষ নেই, কিন্তু চিন্তা হলো শুক্রবার ও বাসা থেকে কিভাবে বের হবে। অর্ষাকে কথাটা বলতেই অর্ষা ওর মাথায় গাঁটটা মারল। গাধি, প্রেমে পড়ে কি তো সব বুদ্ধি লোপ পেয়েছে নাকি? আনেয়া মাথা ডলে বলল, হবে হয়তো। তুই এখন আমাকে না মেরে বুদ্ধি দে তো। তুই বাসায় বলবি আমার বাসায় আসছিস, ব্যাস, এই বলে তুই সেখানে চলে যাবি। কিন্তু দোস্ত, আমার যে ভয় লাগবে, একা একা কিভাবে যাব? তুইও চল না আমার সাথে। পাগল তুই? তোদের কাপলদের মাঝে আমি যেয়ে কি করব? তুই তো জানিস আমি একা কোথাও যাইনি। আমার অনেক ভয় করবে আর নার্ভাসও লাগবে। তুইও চল না আমার সাথে প্লিজ। ঠিক আছে, আমিও তোর সাথে যাব। এবার তুই শান্ত হ। অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দেখতে দেখতে শুক্রবার দিনটি চলে এলো। আনেয়ার এতদিনের অপেক্ষার অবসান অবশেষে শেষ হলো। আনেয়া খুবই এক্সাইটেড তার চিঠির মানুষটাকে সামনাসামনি দেখার জন্য। ভিতরে ভিতরে ভয়ও করছে। আনেয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে সাহস দিল এ বলে, আনায়া, তুই এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়েছিস। এত সামান্য একটা বিষয় এতটা ভয় পেলে চলে? চুরি করতে তো আর যাচ্ছিস না, তাহলে এত ভয় কিসের? যাবি, মানুষের সাথে দেখা করবি, সুন্দর করে কথা বলবি, চলে আসবি, ব্যাস। এতে এত ভয় পাওয়ার কি আছে? আনেয়া বিকেল হতেই হালকা গোলাপি রঙের একটা লং গাউন, সাথে কালো জিন্স, হাতে গোলাপি রঙের হাত ঘড়ি, মুখে হালকা পাউডার আর লিপস্টিক, চুলগুলো খোলা, বাস এতেই ওর সাজ শেষ। আনেয়া নিজেকে নিজে আয়নায় দেখল না, খারাপ লাগছে না ওকে, সুন্দরী লাগছে। কিছুক্ষণ পর অর্ষা এলো। অর্ষা আনায়াকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, দোস্ত, তোকে তো পুরো বারবি ডল লাগছে। মনে হচ্ছে সাজিয়ে রেখে দে। আজকে তোর চিঠির মানুষটা তোকে দেখে মাথা ঘুরে না পড়ে যায়। কিশোরী আনেয়া এই সামান্য কথায় লজ্জা পেল। লজ্জায় রাঙা হয়ে উঠল তার গাল। আনেয়া অর্ষাকে লাজুক স্বরেই বলল, বাজে কথা বাদ দে। হয়েছে, তোকে আর লজ্জা পেতে হবে না। তাড়াতাড়ি চল, নাহলে দেরি হয়ে যাবে। আনেয়া নিচে নেমে ওর আশালতা বেগমকে বলল। আম্মু, আমি অর্ষার বাসায় যাচ্ছি। আশালতা বেগম বললেন, যাচ্ছ যাও, কিন্তু গাড়ি নিয়ে যাও। আনায়া অসহায় স্বরে বলল। সব সময় গাড়িতে যেতে আসতে ভালো লাগে না আম্মু। আনায়ার সাথে তাল দিতে অর্ষাও বলল, আনায়া ঠিক বলেছে আন্টি, আপনি চিন্তা করবেন না। আমি যেমন আনায়াকে নিয়ে যাচ্ছি তেমনই আগে নিয়ে যাব। কিন্তু আশালতা বেগমকে কিছু বলতে না দিয়ে ওরা বেরিয়ে পড়ল। একটা রিক্সা নিয়ে দুজনে চলে এলো ওদের গন্তব্যে। আনায়ার তোর সইছে না তার চিঠির সেই পুরুষটিকে দেখার জন্য। আনায়া গন্তব্যস্থলে এসে দেখল এটা একটা পার্ক। আনায়া আর অর্ষা মিলে পার্কের ভিতরে গেল। আনায়া ভেবে পাচ্ছে না সে কিভাবে তার চিঠির মানুষটাকে খুঁজে পাবে। ও তো মানুষটার বিষয়ে কিছুই জানে না। অর্ষা একটা বেঞ্চে বসলো, কিন্তু আনায়া বসলো না। ও রীতিমতো পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। অর্ষা ওকে বসতে বলল। আনায়া অর্ষার কথা কানে নিল না, ও নিজের ধ্যানে আছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক যুবকের কণ্ঠস্বর। মায়াবতী। আনায়ার সাথে সাথে পিছু ফিরল। ওর থেকে কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আস্তে আস্তে আনায়ার সামনে এসে দাঁড়ালো। আনায়ার কোনো হেলদোল না পেয়ে পুনরায় ডাকল। মায়াবতী। আনায়া কোনো উত্তর দিতে পারল না। ও এখনো ঘোরের মধ্যে আছে। অর্ষা এগিয়ে এসে জিজ্ঞেস করল। আপনি তাহলে চিঠির সেই মানুষটা? ছেলেটা হেসে জবাব দিল। হ্যাঁ, আমি সে। আমার নাম নিশান আহমেদ। আপনি? অর্ষা হেসে জবাব দিল। আমি অর্ষা, আপনার মায়াবতী বেস্ট ফ্রেন্ড।
আনেয়া তখন ঘড়ির মাঝেই আছে। অর্ষা নিশানের সাথে কিছুক্ষণ কথা বলল, কিন্তু পুরোটা সময় নিরুত্তর রইল আনেয়া। ও ভেবে পেল না এর কারণ। যতটা এক্সাইটমেন্ট ওর মাঝে ছিল তা যেন নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আনেয়া কিছুতেই বুঝতে পারছে না এর কারণটা। কেন যেন ও নিশানকে চিঠির প্রেমিক হিসাবে মেনে নিতে পারছে না। নিজের মনকে বুঝ দিল এই বলে তার সাথে প্রথম সাক্ষাৎ, তাই হয়তো এমনটা হচ্ছে। আনেয়া অল্প কিছু সময় থেকে বাহানা দিয়ে অর্ষাকে নিয়ে চলে এলো। আসার পথে অর্ষা ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কোনো সমস্যা? ফাইনালি তুই তোর চিঠির মানুষটাকে দেখা পেলি, কিন্তু কথা বলি না কেন? ভালো লাগছিল না তাই। অর্ষা ওকে আর জোর করলো না। সেদিনের পর কেটে গেছে আরও কয়েকটা দিন। এই দিনগুলোতে আনায়া আর কোনো চিঠি পায়নি। আনায়া কিছুটা নিরাশ। একদিন স্কুল শেষে আনায়া বাহিরে বেরিয়ে দেখে নিশান দাঁড়িয়ে আছে। আনায়া নিশানের কাছে যায়। দুজনের মাঝে টুকটাক কথা হয়। তখন আনায়া নিশানকে চিঠির বিষয়ে জিজ্ঞেস করলে নিশান জানায় এখন থেকে আর কোনো চিঠি নয়, ওরা সরাসরি কথা বলবে। আনায়া কথা বাড়ায় না। ও নিশানকে বিদায় দিয়ে বাড়ি চলে আসে। এসে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখে চিঠিগুলো বের করে। একটা একটা করে আনায়া অনেকগুলো চিঠি পড়ে। চিঠি পড়ার সাথে সাথে আনায়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আনায়া চিঠিগুলো বুকে জড়িয়ে রাখে অনেকক্ষণ সময়। এভাবেই আনায়ার দিনগুলো কাটতে লাগলো। মাঝে মাঝে নিশানের সাথে দেখা, পড়াশোনা, পড়ার ফাঁকে চিঠি পড়া, পরিবার সব মিলিয়ে আনায়ার দিন কাটছিল। প্রথম প্রথম নিশানের মিষ্টি মিষ্টি কথায় আনায়া ডুবে যেত, কিন্তু দিন যত যেতে লাগলো নিশান আনায়ার প্রতি ততটা এগ্রেসিভ হতে লাগলো। এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এটা কেন করছো, এখানে কেন গিয়েছো। আনায়া প্রথমে ভাবলো হয়তো নিশান তাকে নিয়ে চিন্তিত, তাই এমন করছে। কিন্তু ওর ধারণা ভুল প্রমাণ করে নিশান দিন দিন সাইকোটাইপ হয়ে যাচ্ছিল। আনায়া সর্বোচ্চ চেষ্টা করতেও মানিয়ে নেয়ার। মাঝে মাঝে নিশানের সাথে আনায়ার তুমুল ঝগড়া লেগে যেত। তখন আনায়ার মনে প্রশ্ন জাগত, আসলে কি নিশান আনায়ার সেই চিঠির মানুষটা কতটা আবেগ দিয়ে চিঠি লিখত। আনায়ার মনে হতো মানুষটার প্রেমে ডুবে যেতে, কিন্তু নিশানকে দেখে তার তেমনটা কখনোই মনে হয় না। আনায়া নিজের মনের ভুল ভেবে নিজেকে বোঝাতো। এভাবেই নিশানের সাইকোনেস সহ্য করে আনায়ার দিনগুলো চলছিল। দেখতে দেখতে আনায়া স্কুল শেষ করে কলেজে উঠেছে। হঠাৎ একদিন নিশান আনায়াকে ডাকে দেখা করার জন্য। আনায়া ভদ্র মেয়ের মতো নিশানের সাথে দেখা করতে চায়, তবে ওকে ফিরে আসতে হয় অশ্রুসিক্ত নয়নে। নিশান সেদিন আনায়াকে অনেক কথা শোনায়, অনেক অপমান করে। তোমার মতো মেয়ের সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। তুমি খুবই সহজ সরল মেয়ে, যেটা আমার মোটেই পছন্দ না। মেয়ে হতে হবে অ্যাট্রাকটিভ, হট, স্মার্ট, স্টাইলিশ। কিন্তু তুমি কেমন ব্যাকডেটেড। এতটা বড় হয়েছো, কিন্তু তোমার মধ্যে এখনো বাচ্চামো রয়ে গেছে, যা আমার পছন্দ না। এই পুরো তুমিটাই আমার অপছন্দের। তাই আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি তো শুধু টাইম পাস ছিলে আমার জন্য। তোমার মতো মেয়ের সাথে টাইম পাস করা যায়, রিলেশন না। আনায়া সেদিন নিশানের এই তিক্ত কথার বিনিময়ে কোনো কথা বলতে পারেনি। নীরবে শুনেছে সবকিছু। শুধু অশ্রুসিক্ত হয়েছে ওর নয়ন জোড়া, ক্ষত বিক্ষত হয়েছে ওর মন। সেদিনের পর থেকে আনায়া নিজেকে গুটিয়ে নেয়, নিজেকে বদলাতে শুরু করে। ওর এই পরিবর্তনে ওর আশেপাশের সবাই অবাক হয়। অর্ষা ওকে অনেক জেরা করে ওর পরিবর্তনের কারণ কি জানতে। আনায়া সেদিন অর্ষাকে সব কিছু খুলে বলে। অর্ষা ওকে বোঝায়, একটা বাইরের ছেলের জন্য তুই কেন নিজেকে পরিবর্তন করবে? পরিবর্তন যদি করতে হয় তাহলে নিজের জন্য নিজেকে পরিবর্তন করবে। আনায়া সেদিন মনোযোগ দিয়ে অর্ষার কথাগুলো শুনেছিল। সত্যিই তো, একটা ছেলের জন্য নিজের পরিবর্তন করার কোনো মানে হয় না। আনায়া নিজেকে আবার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনে। মাঝে মাঝে চিঠির মানুষটার কথা মনে পড়তেই তিক্ততায় ভরে উঠত মন। ধীরে ধীরে নিশানের প্রতি আনায়ার মনে ঘৃণার সৃষ্টি হয়। এরপর আনায়া কলেজ শেষ করে সিদ্ধান্ত নেয় দেশের বাইরে যাবে পড়াশোনা করার জন্য। নিজেকে তৈরি করবে নতুন করে, যেই ভাবা সেই কাজ। আনায়া স্কলারশিপ নিয়ে কানাডা চলে যায় পড়াশোনা করতে। সেখানে পড়ার ফাঁকে যেইটুকু সময় পেত সেই সময়টাতে নিজেকে ব্যস্ত রাখত বিজনেসের কাজে। প্রথমে না পারলেও আনায়া নিজের সর্বোচ্চ চেষ্টা করত। সময়ের সাথে সাথে আনায়া নিজেকে নতুন রূপে তৈরি করে, আর ওর মনে একরাশ ঘৃণা তৈরি হয় নিশানের জন্য।
বর্তমান। আনিয়া স্মৃতিচারণ থেকে ফিরে এলো বাস্তবে, বিড়বিড় করে বলল, আমি আপনাকে ঘৃণা করি মিস্টার নিশান আহমেদ, প্রচন্ড ঘৃণা করি আমি আপনাকে। রোদের তীব্রতায় উত্তপ্ত পরিবেশ, নিস্তব্ধ বাড়িতে একটিমাত্র মানুষ ছাড়া কারো অস্তিত্ব নেই। আনেয়া সোফায় শুয়ে কার্টুন দেখছে। ছোটবেলা থেকেই আনেয়া কার্টুন দেখতে পছন্দ করে। বড় হওয়ার পর খুব একটা দেখা হতো না, কারণ ও যখন কার্টুন দেখতে বসতো তখন আবির ওকে এটা ওটা বলে খোঁচাতো, তাই আনেয়ার কার্টুন দেখা হয়ে উঠতো না। আজকে কেউ বাসায় নেই, তাই আনেয়া বিন্দাস মনে কার্টুন দেখছে। অর্ণবদের বাড়িতে আজকে আনেয়াদের ইনভাইট করেছে। আনেয়া সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখতে পেল সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আনেয়া নীলিমাকে জিজ্ঞেস করলো, ভাবি সবাই এত ব্যস্ত কেন? কোথাও যাবে সবাই মিলে? নীলিমা জবাব দিল না। আজকে অর্ণবদের বাড়িতে আমাদের ইনভাইট করেছে, সেখানে যাওয়ার জন্যই এত ব্যস্ততা। আমি তাহলে রেডি হতে যাই। তুমি কি কোথাও যাবে? কেন? তোমাদের সাথে যাব। তুমি তো আমাদের সাথে যেতে পারবে না। আনেয়া ভ্রুকুসকে বলল, কেন? বিয়ের আগে শ্বশুরবাড়ি যেতে হয় না, এতে লোকে খারাপ বলবে। আনেয়া অবাক হয়ে বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি আমার আর আমিই যেতে পারবো না, এটা কেমন কথা? নীলিমা আনেয়ার কথায় শব্দ করে হেসে দিল। আনেয়ার কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, বোকা মেয়ে, তোমাদের বিয়ে হলেও তোমাকে তো ওই বাড়িতে পাঠিয়ে দেয়নি, তাই যেতে পারবে না। আনেয়া মন খারাপ করে বলল। যাও তোমরা সবাই। সবাই রেডি হয়ে অর্ণবদের বাড়িতে চলে গেছে, অনেকক্ষণ হবে। আনেয়া ওরা চলে যেতে সেই যে কার্টুন দেখতে বসেছে আর ওঠেনি। অর্ণবদের বাড়িতে আনেয়ার পরিবার এসেছে কিছুক্ষণ সময় হয়েছে। অর্ণবের মা এতক্ষণ রান্নাঘরে ছিলেন বিধায় আসতে পারেনি। মেহনাজ বেগম হাতের কাজ শেষ করে এলেন সবার সাথে আলাপ করতে। কুশলাদি বিনিময় শেষ হতেই তিনি আশালতা বেগমকে জিজ্ঞেস করলেন, আপা, আমার মিষ্টি বৌমা কোথায়? তাকে তো দেখছি না। আশালতা বেগম একটু হেসে বললেন, ও বাসায় রয়ে গেছে, জানেনই তো মেয়েদের বিয়ের আগে শ্বশুরবাড়ি আসতে নেই। মেহনাজ বেগম বললেন, এসব আগেকার ধারণা আপা। এখন এই যুগে এখন এই যুগে এসে এগুলো কেউ মানে নাকি? আর আমার বাসায় এত আনন্দ হবে আর আমার বৌমা থাকবে না, সেটা হয়? আমি অর্ণবকে বলে দেব আসার সময় ওকে নিয়ে আসতে। অর্ণব বাবাকে তো আসার পর দেখলাম না। সে কি ঘরে থাকার ছেলে? এমপি বলে কথা। একটা জরুরি মিটিং ছিল বলে সকালে বেরিয়ে গেল। মেহনাজ বেগম অর্ণবকে ফোন করে বলে দিলেন আসার সময় আনেয়াকে নিয়ে আসতে। অর্ণব ভদ্র ছেলের মতো রাজি হয়ে গেল। আনেয়া খুব মনোযোগ দিয়ে কার্টুন দেখছে। হঠাৎ ওর পাশে রাখা ফোনটা শব্দ করে বেজে উঠল। আনেয়া ফোনটা হাতে নিয়ে দেখল অর্ণবের নাম্বার থেকে কল এসেছে। আনেয়া বিড়বিড় করে বলল, এই এমপি সাহেব, অসভ্য এমপি সাহেব কেন এই সময় ফোন দিচ্ছে? ফোন রিসিভ করে সালাম দিল আনেয়া। অপর পাশ থেকে অর্ণব সালামের জবাব নিয়ে বলল, আমি আর কিছুক্ষণ পর তোমাকে নিতে আসবো, রেডি হয়ে থাকবে। আনেয়া অবাক হলো, অর্ণব তাকে নিয়ে কোথায় যাবে, কেন এবার রেডি হয়ে থাকতে বলছে। আনেয়া অর্ণবকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে নিতে আসবেন কেন? কোথায় যাব আমরা? অর্ণব দুষ্টু হেসে বলল। হানিমুনে। আনেয়া হতচকিত গিয়ে বলল, মানে? হানিমুন মানে মধুচন্দ্রিমা। বিয়ের পর মানুষ হানিমুনে যায়, আমিও তোমাকে নিয়ে সেখানে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, আমি আসছি। আর হ্যাঁ, সুন্দর করে শাড়ি পরবে, আমি যেন তোমাকে অন্য কোনো ড্রেসে না দেখি। আর যদি শাড়ি না পরে অন্য কিছু পরো তাহলে। আনেয়া ঢোক গিলে বলল, তাহলে? বাকিটা সামনাসামনি বুঝবা, ফোনে বলা যাবে না। আনেয়া একটু ভাবতেই যখন অর্ণবের কথার মানে বুঝতে পারল তখন লজ্জায় লাল হয়ে গেল। ওর গালগুলো ব্লাশ করছে। আনেয়া অর্ণবকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। শব্দ করে উচ্চারণ করল, অসভ্য পুরুষ। আনায়া টিভি বন্ধ করে নিচের রুমে এলো। আলমারি খুঁজে বেগুনি রঙের কাতান শাড়ি বের করলো। একসময় শাড়িটা ওর অনেক পছন্দের ছিল, কিন্তু খুব একটা পরা হয়নি। আনেয়া ওয়াশরুমে চলে গেল শাড়ি পরতে। আনেয়া কোনো মতে শাড়িটা পরে বের হলো। ও খুব ভালো করে শাড়ি পরতে না পারলেও চলার মতো হয়।
আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচিগুলো ঠিক করে নিল, কিন্তু সমস্যা হচ্ছে ব্লাউজের ফিতা লাগাতে পারছে না। আনায়া আয়নায় দেখে অনেকবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারছে না। আনায়া হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। কিছুক্ষণ পরে নিচে কলিং বেল বাজতেই আনায়া ধীরে ধীরে নেমে দরজা খুলতে গেল। অর্ণব দাঁড়িয়ে আছে দরজার বাইরে। আনায়া অর্ণবকে ড্রয়িং রুমে বসতে বলে নিজের রুমে এলো। হালকা সেজে নিল, শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, সাথে ম্যাচিং কানের দুল পরল। সব কিছু পরা শেষে আনিয়া খেয়াল করলো গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই গলায় সিম্পল একটা লকেট পরল। ব্যাস, এতেই ওর শ্বাস কমপ্লিট। আনিয়া পুনরায় চেষ্টা করলো ব্লাউজের ফিতা লাগানোর। অর্ণব অনেকক্ষণ হলো বসে আছে, আনিয়ার আসার নাম নেই, তাই ও নিজেই উপরে এলো আনিয়াকে নেয়ার জন্য। আনিয়ার ঘরের সামনে আসতেই ওর চোখ আটকে গেল আনায়ার ফর্সা পিঠে, যা অনেকটাই দৃশ্যমান। অর্ণব এগিয়ে গেল আনায়ার কাছে। আনিয়া হঠাৎ করে আয়নায় অর্ণবকে দেখতেই পেছন ঘুরে গেল। আপনি এখানে নক করে আসবেন তো? তোমার আসতে দেরি হচ্ছিল, তাই ডাকতে এলাম। আমার বউয়ের ঘরে আমি আসবো, এতে নক করার কি আছে? আনিয়া অর্ণবের কথার পিছতে বলার মতো কিছু খুঁজে পেল না। আনায়াকে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণব জিজ্ঞেস করল। চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আনায়া তবুও নড়ল না। অর্ণব ওকে নড়তে না দেখে বলল, কি হলো, কোনো সমস্যা? আমাকে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। আনায়ার অস্বস্তি হচ্ছে। ও কিভাবে অর্ণবকে বলবে ওর সমস্যা? তাহলে আসলে নকলে বাদ দিয়ে সমস্যা কি সেটা বলো। আনিয়া চোখ বুজে এক নিঃশ্বাসে বলে ফেলল, ব্লাউজে ফিতা লাগাতে পারছি না। আনিয়া চোখ খুলল। অর্ণব ওর দিকে তাকিয়ে আছে। অর্ণবের দৃষ্টি শান্ত। অর্ণব আনিয়াকে বলল, ওদিকে ঘোরো, আমি দেখছি। আনিয়া উল্টো হয়ে দাঁড়ালো। আনিয়ার পিঠ জুড়ে ওর কেশগুচ্ছ ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্ণব সুন্দর করে আনিয়ার চুলগুলো সরিয়ে একপাশে কাঁধে রাখলো। অর্ণবের হাত কাঁপছে, হৃদস্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। স্বাভাবিকভাবে ওর হাত লাফাচ্ছে। অর্ণব কাঁপা কাঁপা হাতে ব্লাউজের ফিতা লাগিয়ে দিচ্ছে। ফিতা লাগানোর সময় আনিয়ার পিঠে অর্ণবের হাতের স্পর্শ লাগতেই আনিয়া শিউরে উঠল। অর্ণব তাড়াতাড়ি করে ফিতা লাগিয়ে দিয়ে সরে আসলো। আরও কিছুক্ষণ আনায়ার এতটা কাছে থাকলে অর্ণব উল্টোপাল্টা কিছু করে বসল। অর্ণব যতই সুপুরুষ হোক না কেন, বিয়ে করা বউয়ের সামনে নিজেকে কন্ট্রোল করাটা খুবই কষ্টকর। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি, তোমার সাজগোজ হলে তুমি এসো। অর্ণব সময় ব্যয় না করে নেমে গেল। আনায়া এতক্ষণ দম আটকে ছিল। অর্ণব ওর এতটা কাছে ছিল ভাবতেই ওর হাঁসফাঁস লাগছে। আনায়া নিজেকে ঠিকঠাক করে বের হলো। অর্ণব গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আনায়া গাড়ির কাছে যেতেই ওকে উঠতে সাহায্য করল। অতঃপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। অর্ণব নিজের মতো গাড়ি চালাচ্ছে। আনায়া ভাবছে সত্যি কি অর্ণব ওকে নিয়ে হানিমুনে যাচ্ছে। আনায়ার মনে সংশয় হচ্ছে, তাই ও অর্ণবকে জিজ্ঞেস করেই বসল, সত্যি করে বলুন তো আমরা কোথায় যাচ্ছি? অর্ণব আনায়ার দিকে তাকালো। বেচারি ভয়ে ঘামছে। অর্ণব ওকে আরেকটু ভয় পাওয়াতে বলল, হানিমুন যাচ্ছি? এখন কি হানিমুন মানে বলতে হবে? আনায়া বেচারির অবস্থা নাজেহাল। ও পারে না এখনই কান্না করে দেয়। অর্ণব আনায়ার অবস্থা দেখে শব্দ করে হেসে দিল। পাগলি বউ আমার, আমাদের বাসায় যাচ্ছি। তোমার শাশুড়ি মায়ের আবদার, তার বৌমাকে নিয়ে যেতে হবে। আমি হলাম মায়ের বাধ্য ছেলে, তাই তার আবদার রাখতে চলে এলাম তোমাকে নিতে। আনায়া এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ ও কি ভয়টাই না পাচ্ছিল। অর্ণব আনায়ার কাছে এগিয়ে সে ফিস করে বলল, ভেবো না বেঁচে যাচ্ছ। হানিমুনে তো আমি তোমাকে নিয়ে যাবই, তবে সেটা ধুমধাম করে বিয়ে করার পর। অর্ণব আনায়ার কাছ থেকে সরে আসলো। আনায়া মনে মনে অর্ণবের গোষ্ঠী উদ্ধার করছে। কিছুক্ষণের মাঝে ওরা অর্ণবদের বাড়িতে চলে এলো। অর্ণব নেমে আনায়ার পাশের দরজা খুলে দিল, হাত বাড়িয়ে দিল আনায়ার দিকে। আনায়া অর্ণবের হাতে হাত রেখে নামলো। অর্ণব আনায়াকে ভালো করে দেখে থুতনিতে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে বলল, সবই ঠিক আছে, কিন্তু কি যেন একটা মিসিং মিসিং লাগছে। আনায়া নিচের দিকে তাকালো। সবই তো ঠিক আছে। অর্ণব আনায়ার বাম কাঁধে ঝুলে থাকা আঁচলটা নিয়ে সুন্দর করে মাথায় দিয়ে দিল।
এবার ঠিক আছে, এখন মনে হচ্ছে আশিয়ান শিকদার অর্ণবের বউ। অর্ণব আনায়ের হাতের মাঝে হাত রাখলো। আনায়া চোখ তুলে অর্ণবের দিকে তাকালো। অর্ণব আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই দুজনেই হেসে দিল। দুজনে হাতে হাত রেখে বাড়ির ভিতরে প্রবেশ করলো। অর্ণবদের ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। কথা বলতে বলতে জিয়ার নজর পড়ল ওদের ওপর। জিয়া খানিকটা চিল্লিয়ে বলল, ওই তো ভাইয়া ভাবি এসে গেছে। আড্ডায় থাকা সকলের দৃষ্টি পড়ল ওদের ওপর। সবাই ওদের হাতের দিকে দৃষ্টিপাত করল। আনায়া সবার এভাবে তাকানোতে লজ্জা পেল। ও অর্ণবের হাতের মাঝ থেকে নিজের হাত ছোটানোর চেষ্টা করল, কিন্তু ওকে ব্যর্থ হতে হলো। অর্ণব খুব শক্ত করে ধরে রয়েছে। আনায়া করুণ চোখে অর্ণবের দিকে তাকালো। অর্ণব সেই দৃষ্টি পাত্তাই দিল না। ও দিব্যি নিজের মতো দাঁড়িয়ে আছে। জারিফ টিটকিরি মেরে বলল, আহ কি ভালোবাসা, দুজনের হাতে হাত, চোখে চোখ রেখে ভালোবাসা বিনিময়, কি আর রোমান্টিক সিন হে। অর্ণব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমার বউয়ের হাত আমি ধরেছি, এতে রোমান্টিকের কি হলো, আর আনরোমান্টিকেরই বা কি হলো? অহনা উঠে এসে বলল, সেটা তোমার জানতে হবে না। আমাদের ভাবিকে আমাদের কাছে দিয়ে তুমি এখান থেকে যাও। আনায়াকে নিয়ে অহনা চলে গেল। আনায়াকে সবার মাঝে বসিয়ে দিল। অর্ণব কোমরে হাত রেখে বলে উঠল, তবে রে বিচ্ছুর দল, ভাবিটা কোথায় পেলি শুনি? এই তুমি এত কথা বলো কেন শুনি? যাও তো, নিজের কাজে যাও। অর্ণব বিস্মিত, চরম বিস্মিত। যাকে বলে তার ভাই বোনেরা তাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এটা মানা যায়? এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে বিয়ে করে বউ আনল সে, আর ভাবি বিয়ে তারা ভাইকে পাত্তা দিচ্ছে না। এর চেয়ে দুঃখের আর কি বা আছে? অর্ণব মনের দুঃখে নিজের রুমে চলে গেল। অর্ণবের ভাই বোনেরা আনায়াকে নিয়ে মেতে উঠল। মাঝে মেহনাজ বেগম এসে তার আদরের মিষ্টি বৌমার সাথে কথা বলে গেছে। খাওয়ার জন্য ডাকা হলে সবাই খেতে চলে গেল। আনায়া বসে বসে অহনার সাথে গল্প করছিল। মেয়েটা ভীষণ মিষ্টি একটা মেয়ে। এতটুকু সময়ে আনায়ার সাথে অনেকটাই মিশে গেছে। আনায়ার অহনাকে অনেক পছন্দ হয়েছে। খাবার জন্য আবার ডাকা হলে অহনা আনায়াকে নিয়ে গেল। অর্ণবের পাশে খালি চেয়ারে আনায়াকে বসিয়ে দিল। আনায়ার লজ্জা লাগছে অর্ণবের পাশে বসে খেতে। আনায়া উঠতে নিলে পাশে বসা অর্ণব ওর দিকে রক্তিম চোখে তাকাতেই আনায়া বসে পড়ল। আনায়া মাথা নিচু করে খাচ্ছে। হঠাৎ ওর কোলের উপর রাখা বাম হাতে সুরসুরি অনুভব করল। আনায়া তাকিয়ে দেখে অর্ণব ওর হাতে সুরসুরি দিচ্ছে। আনায়া কিছু বলল না, খাওয়ায় মনোযোগ দিল। কিন্তু অর্ণব ওকে শান্তি দিল তো। অর্ণব আনায়ার হাতে সুরসুরি দিচ্ছে, চিমটি কাটছে, আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। আনায়ার অবস্থা এখন ছেলেদের মা কেঁদে বাজি টাইপ। বেচারি না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। আনায়ার রাগী দৃষ্টি নিক্ষেপ করলো অর্ণবের দিকে। কিন্তু অর্ণব সে তো নিজের মতো আছে। ওকে দেখে মনে হচ্ছে ওর যে ভদ্র ছেলে আর কেউ হতেই পারবে না। আনায়া কোনো মতে খেয়ে উঠে এলো। আনায়া আর অহনা মিলে অহনার ঘরে গল্প করছে। অহনার আনায়াকে খুব পছন্দ হয়েছে। মনেই হচ্ছে না আজকে ওদের প্রথমবার দেখা হয়েছে। দুজনে মিলে কথা বলার এক পর্যায়ে আনায়া বলল, জামাই যেমন তেমন, ননদ একেবারে মনের মতন। সেই সময় আগমন ঘটল অর্ণবের। বেচারা বউয়ের খোঁজে এসেছিল, তবে বউয়ের মুখে এমন কথা শুনে ওর ভ্রু জুড়ে কুঁচকে গেল। আনায়া আর অহনার সামনে দাঁড়িয়ে বলল, জামাই যেমন তেমন মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই যেমন তেমন? অহনা বলে উঠল, তুমি এখানে কি করছো? আমাদের ভাবি নন্দনদের মাঝে তুমি কি করছো শুনি? আমার বউয়ের কাছে আমি এসেছি, এতে কার কি হয়েছে? কানের কাছে বউ বউ করে ঘ্যান ঘ্যান না করে নিজের কাজে যাও তো। আমার বউয়ের কাছে আমি বউ বউ করবো? তোর লজ্জা লাগে না বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার বয়সে বাবার বাড়িতে বসে ভাইয়ের থেকে তার বউ কেড়ে নেই? লজ্জা? সেটা আবার কি, খায় নাকি মাথায় দেয়? আনায়া বসে বসে দুই ভাই বোনের ঝগড়া দেখছে। কেউ কারো চেয়ে কোনো অংশে কম যায় না। আনায়া ভাবনায় পড়ে গেল। এই যে তার সামনে দাঁড়িয়ে যেই মানুষটা বাচ্চাদের মতো ঝগড়া করছে, সেই নাকি সবাই বসে এত এত মানুষের সামনে ভাষণ দেয়। বড় বড় এমপি মন্ত্রীদের সাথে তার ওঠা বসা। অর্ণবকে এই মুহূর্তে দেখলে কেউ সেটা বুঝতেই পারবে না। আনায়ার বিষয়টা ভালো লাগলো। ওর গম্ভীর কম কথা বলা লোক খুব একটা পছন্দ না। অর্ণবের মতো হাস্যোজ্জ্বল ছেলে ওর খুব পছন্দ।
দুই ভাই বোন ঝগড়া করছে আর আনেয়া বসে বসে সেটা দেখছে। ওদের ঝগড়া দেখতে দেখতে ওর মনে পড়ে গেল ওর আর আবিরের ঝগড়া মারামারির কথা। ও আর আবির যখন তুমুল ঝগড়া করত তখন আয়ান এসে দুজনকে থামাতো। কতই না ঝগড়া করেছে দুজন মিলে। যখন আয়না বিদেশ পড়তে যাবে বলেছে তখন আবির ওর ঘরে এসে ওকে জড়িয়ে ধরে সে কি কান্না। আবিরের কথা হচ্ছে ও ওর বোনকে কোথাও যেতে দেবে না। আবিরের কান্না দেখে সবাই সেদিন হেসে দিয়েছিল। এত বড় ছেলে বোন বাহিরে পড়তে যাবে বলে কান্না করছে, বিষয়টা সত্যি অবিশ্বাস্যযোগ্য। তবে সেদিন সবাই অবাক হয়েছিল আবিরের কান্নায়। আনার সাথে সারাদিন লেগে থাকতো আবির, আর সেই কিনা আনার জন্য কাঁদছে। ভাবা যায়? আনার ভাবনায় এলো কিছুদিন পর ওর অর্ণবদের বাড়িতে চলে এলে ও কার সাথে ঝগড়া করবে, কার কাছে বা সব আবদার করবে। ভাইয়া এটা এনে দে, এই কাজটা করে দে। সেসব কথা ভাবতেই আনায়ার চোখে পানি চলে এলো। অর্ণব কথা কাটাকাটির মাঝে আনায়ার দিকে তাকাতেই দেখতে পেল আনায়ার চোখে পানি। অর্ণব সাথে সাথে ব্যস্ত হয়ে গেল আনায়াকে নিয়ে।